শুভ দুপুর সবাইকে। আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এর যে লেকচারটা বা যে এক্সপেরিমেন্টটা আজকে অবজার্ভ করব আমরা, সেটা হচ্ছে এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট। আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ। ওকে, এটা ক্লিয়ার তো সবকিছু? না, একজন রেসপন্স করলেই হবে। হ্যালো। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট। ওকে, তো স্কাউরিং ইফেক্ট আমরা তো সবাই স্কাউরিং করে থাকি সাধারণত। আমরা জানি যে কাস্টিক সোডা দিয়ে আমরা স্কাউরিং করি। স্কাউরিং মানে হচ্ছে যে তেল চর্বিগুলো আছে সেগুলো রিমুভ করা। তো এই স্কাউরিং ইফেক্ট আমরা স্কাউরিং সিঙ্গেল স্টেজ স্কাউরিং ব্লিচিং করেছিলাম। তো এই স্কাউরিং এর জন্য আমাদের আমরা জানি যে ওয়েট লস হয়, তারপর নানা প্রকার চেঞ্জ হয়ে থাকে, সাধারণত ফ্যাট অয়েল ওয়াক্স এগুলো চলে যায়। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সপেরিমেন্টের যে আমাদের স্কাউরিংটা হয়েছে নাকি হয়নি, বা সেটা আমরা কিভাবে বুঝবো সেজন্য সেটাকে বলা হচ্ছে এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট। তাহলে একটা আমার ফেব্রিকটা স্কাউরিং হয়েছে বা হয়নি সেটা আমরা কিভাবে বুঝবো? নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর মাধ্যমে আমরা বুঝবো। তাহলে স্কাউরিং এর ফলে কি কি পরিবর্তন হয় ফেব্রিকের, সেটা আমরা যদি একটু আলোচনা করি। যে আমাদের স্কাউরিং এর ফলে সাধারণত আমাদের যদি কটনের সেলুলোজের পরিমাণ সাধারণত 94%, বাকি 6% হচ্ছে তোমার ইম্পিউরিটিস। তাহলে আমাদের যখন স্কাউরিং করা হবে তখন ইম্পিউরিটিস গুলো চলে যাবে। তাহলে প্রথমত কি হবে? ওয়েট লস হবে। দ্বিতীয়ত আমাদের কি হবে, যে স্কাউরিং যখন করা হবে বা যখন হলে আমাদের ফেব্রিক থেকে যখন অয়েল ওয়াক্স গুলি চলে যাবে, সেই অয়েল ওয়াক্স গুলি চলে গেলে আমাদের কি হচ্ছে যে অ্যাবজর্বেন্সি বাড়ছে, অর্থাৎ পানি শোষণ ক্ষমতা বাড়ছে। তাহলে এটাও একটা দিক। এছাড়াও আরো কিছু প্রাইমারি সেকেন্ডারি, এগুলো প্রাইমারি সেকেন্ডারি কিছু চেঞ্জ, কেমিক্যাল কিছু চেঞ্জ হয়ে থাকে, যেমন সোডা সেলুলোজ ইত্যাদি গঠন করে ইত্যাদি। তো আমরা প্রথম যে দুটো কথা বললাম আমরা, যে স্কাউরিং ইফেক্ট মেজারমেন্টের জন্য সাধারণত আমাদের যে ওয়েট লস এবং অ্যাবজর্বেন্সি টেস্ট, এই দুটো আমরা আজকে দেখবো। আজকের উদ্দেশ্যটা কি, যে টু নো অ্যাবাউট দ্য স্কাউরিং প্রসেস। আমরা জানি স্কাউরিং প্রসেসটা কি ছিল। আমাদের কাস্টিক সোডা দিয়ে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাবাউট 1 আওয়ার ট্রিটমেন্ট করলে আমাদের যে অয়েল ওয়াক্স গুলি আছে সেগুলো কি হবে, সোডিয়াম ক্ষারের সাথে বিক্রিয়া করলে স্যাপনিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে সোপ এবং গ্লিসারিন উৎপন্ন করে আমার ফেব্রিক থেকে আলাদা হয়ে যাবে। তোমরা থিওরিতে নিশ্চয়ই এটা পড়েছো, আমাদের যে মেকানিজম ছিল স্কাউরিং মেকানিজম সেটা। To know about the estimation of the scouring effect, আমরা এখন দেখব কিভাবে স্কাউরিং ইফেক্টটা এস্টিমেট করতে হয়। To know about the weight loss and the absorbency test, কিভাবে ওয়েট লস টেস্ট এবং অ্যাবজর্বেন্সি টেস্ট করতে হয় এবং প্রসেস এস্টিমেশন সম্পর্কে আমরা দেখব। চলো দেখে নেওয়া যাক। ওকে, আমরা যদি প্রথমেই চলে আসি এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট, এটা আমরা মেজার করব কিভাবে। এখানে একটা সূত্র বলা হচ্ছে ওয়েট লস পার্সেন্টেজ সমান সমান, সূত্রটাকে একটু বুঝি। খুবই সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে যে কি, ওয়েট বিফোর স্কাউরিং, অর্থাৎ স্কাউরিং এর পূর্বে কত ছিল, ওয়েট আফটার স্কাউরিং বাই ওয়েট বিফোর স্কাউরিং গুণন পার্সেন্টেজ, যেহেতু করবো সেহেতু 100%। মনে করো তোমার ল্যাবে গিয়ে তুমি 5 গ্রাম একটা স্যাম্পল নিয়েছো, ওজন করে নিয়েছো 5 গ্রাম একটা স্যাম্পল। সেই স্যাম্পলটার স্কাউরিং এর পর ওজন হয়েছে 4.50 গ্রাম। তাহলে তোমার এখন ওয়েট কত হবে? এটার মতোই, যদি 9 গ্রাম এত হয়ে থাকে এবং স্কাউরিং এর পর এত হয়ে থাকে, তাহলে ওয়েট লস পার্সেন্টেজটা হচ্ছে 5.48%। আমরা জানি আমাদের স্ট্যান্ডার্ড ওয়েট লস পার্সেন্টেজের রেঞ্জ হচ্ছে 4 থেকে 8%। আমরা যদি এরকম ক্যালকুলেশন করে দেখি যে আমাদের ওয়েট লস পার্সেন্টেজটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে, তখন আমরা বুঝবো যে আমাদের স্কাউরিংটা ঠিক আছে। অথবা এর যদি কম হয়, 4 এবং 8 এর কম যদি হয়, তাহলে আমরা বুঝবো আমাদের ফেব্রিকটা স্কাউরিং হয়নি। আবার যদি 8 এর বেশি হয়, 10-15, তাহলে বুঝবো যে আমাদের ফেব্রিকটা ওভার স্কাউরিং হয়েছে। ওকে, তো এই ওয়েট লস মেজারমেন্ট বোঝা গেছে, যে প্রথমে ওজন করে নিব, তারপর স্কাউরিং এর পর স্যাম ফেব্রিকটা ওজন করব এবং দুই ওজনের পার্থক্য থেকে ওয়েট লস পার্সেন্টেজটা বের করব, এবং সেই পার্সেন্টেজের রেঞ্জ হচ্ছে 4 থেকে 8%। ডান। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য, সেটা হচ্ছে আমরা যখন ওজনটা নিব সেটা ভেরি কেয়ারফুলি নিতে হবে, এবং সেটা অবশ্যই ওভেন ড্রাই ওয়েটে নিতে হবে। যেটাকে আমরা বলছি ওভেন ড্রাই ওয়েট, মানে হচ্ছে 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে
আগে স্যাম্পলটাকে ট্রিটমেন্ট করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের স্যাম্পলটাতে ইয়ে থাকতে পারে, অর্থাৎ আমাদের প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকতে পারে, বা ময়েশ্চারের কারণে কিন্তু আমাদের ওজনটা কম বেশি হবে। সো যখন প্রথমের দিকে ময়েশ্চার কম থাকবে, কিন্তু স্কারিং এর পর সেই ফেব্রিকটা ময়েশ্চার বেশি অ্যাবজর্ব করবে, তাই না? সো আমরা কি করব, 105 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 15 থেকে 20 মিনিট প্রথমে স্যাম্পলটাকে চালাবো। আমার 5 গ্রাম 10 গ্রাম যেটাই হোক না কেন, চালিয়ে সেটাকে বের করে টুক করে মেজারমেন্ট ব্যালেন্সে, ডিজিটাল ব্যালেন্সে ওজনটা নিয়ে নিব উইথিন 1 সেকেন্ড ও 30 সেকেন্ডস এর ভিতরে। ওজন নেওয়ার পর তাহলে এটাতে কোনো ময়েশ্চার নেই। ওজন নেওয়ার পর সেই স্যাম্পলটাকে আমরা কি করব, স্কাউরিং করব আমাদের স্কাউরিং রেসিপি অনুসারে। স্কাউরিং করার পর সেই স্যাম্পলটাকে আমরা কি করছি, পুনরায় ওজন করছি। কিভাবে? একইভাবে ওজন করছি। 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 15 থেকে 20 মিনিট ট্রিটমেন্ট করার পর সেই স্যাম্পলটা ওজন করছি। তাহলে এখানে আমাদের শুধুমাত্র স্যাম্পলের ওজন থাকলো, কোনো প্রকার ময়েশ্চার বা কোনো কিছু থাকলো না। ক্লিয়ার? তারপর আমরা এই দুই ওজনের পার্থক্য থেকে ওয়েট লস পার্সেন্টেজটা বের করব। তাহলে স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 4 থেকে 8। যদি 4 এর কম হয় তাহলে স্কাউরিং হয়নি, যদি 4 এর বেশি হয় তাহলে স্কাউরিং হয়েছে। ক্লিয়ার? দ্য ফার্স্ট টেস্ট ফর এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট, আমার ফেব্রিকটা স্কাউরিং হয়েছে কিনা সেটা বোঝার জন্য। নেক্সট, অ্যাবজর্বেন্সি টেস্ট। অ্যাবজর্বেন্সি টেস্ট অনেকগুলো মেথড রয়েছে আমাদের। অ্যাবজর্বেন্সি টেস্টের জন্য আমরা কি জানি, যে তেল চর্বি যখন চলে যাবে ফেব্রিক থেকে, তখন সেই ফেব্রিকের কি হবে, যে অ্যাবজর্বেন্সি বাড়বে, অর্থাৎ হাইড্রোফিলিসিটি বাড়বে, পানির প্রতি আকর্ষণ বাড়বে। ওকে, তাহলে স্বভাবতই সে পানি শোষণ করবে। আমরা এখন দেখব এই পানি শোষণের পরিমাণটা কতখানি বা কিরকম। এই পানি শোষণের হার থেকে আমরা বুঝতে পারবো যে আমার ফেব্রিকটা কতখানি স্কাউরিং হয়েছে। আমাদের যখন তেষ্টা পায় তখন আমরা প্রচুর পরিমাণে পানি খাই, বা আমাদের তেষ্টা পাওয়ার উপর ডিপেন্ড করে আমরা কতটুকু পানি খাবো। ঠিক একইভাবে যে ফেব্রিকটা কত বেশি স্কাউরিং বা কত কম স্কাউরিং হয়েছে, সেটা পানির প্রতি তার আচরণ দেখে আমরা নির্ধারণ করব, যেটাকে আমরা বলতেছি অ্যাবজর্বেন্সি টেস্ট। এই অ্যাবজর্বেন্সি টেস্টগুলি অনেকগুলি ভাবে বিভক্ত করা যায়। প্রথমত যদি আমরা চিন্তা করি, প্রথম যে টেস্টটি রয়েছে আমাদের, সেটি হচ্ছে ইমার্শন টেস্ট। ইমার্শন শব্দের অর্থ হচ্ছে ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়া। তো আমরা যারা সাঁতার পারি না তারা সাধারণত পুকুর খাল বিলে নামতে চাই না, বা পানিতে পড়ে গেলে ডুবে যাই। তো ঠিক সেম ভাবে আমাদের স্যাম্পল ফেব্রিকটাকে আমরা কি করব, আমাদের যে ফেব্রিকটা স্কার্ট ব্লিচ করা হয়েছে বা শুধু স্কার্ট করা হয়েছে, সেটাকে 1x1 সেন্টিমিটার সাইজে ক্যাচি দিয়ে কেটে নিব, স্কেল দিয়ে মার্ক করে অথবা কোনো টেমপ্লেটের সাহায্যে। কেটে নেওয়ার পর সেটাকে কি করব, পানির উপর একটা বিকারে পানি নিয়ে সেখানে ছেড়ে দিব। দেন উইথ দ্য হেল্প অফ দ্য স্টপ ওয়াচ, আমাদের ঘড়ি অথবা স্টপ ওয়াচ মোবাইলে এখন সবার আছে, দ্য টাইম অফ দ্য ফেব্রিক অফ ইমার্সিং ইজ রেকর্ডেড। কতক্ষণে স্যাম্পলটা আমার এখানে দেওয়ার পর থেকে কাউন্ট হবে নিচের দিকে, নিচে ডুবে যায়, অর্থাৎ পানি অ্যাবজর্ব করে নিচে ডুবে যায়, সেটা আমরা কাউন্ট করব। তাহলে কতটুকু করব, আমাদের যে স্যাম্পলটার স্কাউরিং ইফেক্ট নির্ণয় করতে হবে, সেই স্যাম্পলটা থেকে 1x1 সেন্টিমিটার সাইজের আমরা কি করছি, স্যাম্পলটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা বিকারে পানি নিয়ে সেই পানিতে আমরা স্যাম্পলটাকে ছেড়ে দিচ্ছি এবং টাইমটাকে কাউন্ট করছি কতক্ষণে ঠিক স্যাম্পলটা পানির নিচে ডুবে যায় বা ইমার্স হয়ে যায়। ওকে, the standard time for immersing is 5 seconds. স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডের ভিতরে যদি কোনো একটা স্যাম্পল পানিতে ডুবে যায়, তাহলে আমরা ধরে নিব স্যাম্পলটি স্কাউড। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে 4.75 সেকেন্ডস, মানে মডারেট স্কাউরিং। এখানে যত কম সময় লাগবে ডুবে যেতে, তত বেশি স্কাউড হয়েছে, অর্থাৎ যত ভালো স্কাউড হবে সেই স্যাম্পলটা দ্রুত পানি শোষণ করে ডুবে যাবে। যদি একটা স্যাম্পল 1 সেকেন্ডে পানি শোষণ করে ডুবে যায়, তাহলে সেটা কি এক্সিলেন্ট। 2 সেকেন্ডে তার থেকে একটু কম, 3 সেকেন্ডে তার থেকে একটু কম, 3-4 সেকেন্ডে, 5 সেকেন্ডে তার থেকে আরো কম, 6 সেকেন্ডে কি এটা স্কাউড হয়নি, বা ল স্কাউড, বা 7-8 এত যত বেশি সময় নিবে, তার মানে সেই স্যাম্পলটাতে তেল চর্বি এখনো রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইমার্শন টেস্ট। নেক্সট, আমরা যদি বলি ড্রপ টেস্ট। ড্রপ টেস্টে কি, নিশ্চয়ই ড্রপ ফেলবো কোনো কিছুর উপরে। তো আমরা জানি যে পানি আমরা কি করি, ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ফেব্রিকের উপরে ডাইয়ের ড্রপ দেই, দিয়ে দেখি যে ডাইটা আসলে ঠিক মতো লাগছে কিনা। ঠিক সেম ভাবে আমরা কি করব, একটা পিপেটে ওয়াটার নিব এন্ড ওয়াটার ড্রপ 2-1 ফোঁটা কি করব আমাদের স্যাম্পলের উপর ফেলবো। আমাদের একটা স্যাম্পল
ভাঁজ করে সেটার উপর পিপেট দিয়ে বা আঙ্গুল দিয়ে 2-1 ফোঁটা পানি বা কোনো কিছু দিয়ে সেটার উপর ফেলবো এবং অবজার্ভ করব যে কত সময় ধরে এই পানিটা শোষণ হয়, কত দ্রুত বা কত সময় ধরে এই পানিটা ফেব্রিক কর্তৃক শোষিত হচ্ছে। The standard time for the absorption on drop is 0.5 থেকে 0.8 সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ডও না, আপ টু 1 সেকেন্ড আমরা ধরতে পারি। তো মনে করো একটা স্যাম্পলের পানি দিছি 1 ফোঁটা উপরে, সেটা শোষণ করতে সময় লেগেছে 6 সেকেন্ডের মতো, তাহলে সেটা নিশ্চয়ই খারাপ, কারণ আমাদের স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 0.5 থেকে 0.8 সেকেন্ড, অর্থাৎ হাফ সেকেন্ড বলতে পারি, হাফ থেকে একও হয় না। তাহলে কি করছি, একটা স্যাম্পলের উপর পানির ড্রপ ফেলছি এবং অবজার্ভ করছি কত স্বল্প সময়ের ভিতরে সেই পানির ফোঁটাটি সেই ফেব্রিক কর্তৃক শোষিত হচ্ছে। ওকে, এরপরে আমরা যদি আসি, সেটা হচ্ছে আমাদের স্পট টেস্ট। স্পট মানে আমরা বুঝতেই পারছি যে কোনো কিছুর উপর দাগ পড়বে বা এরকম কিছু। তো সেই স্পট টেস্টটা কি, আমরা অনেক সময় কি করি, আমাদের যে ফিল্টার পেপার রয়েছে সেই ফিল্টার পেপারের উপর ডাইয়ের ড্রপ ফেলে যে আমার শেডটা ঠিক হবে কিনা। তো ঠিক সেম ভাবে in a pipette solution 1% direct dye solution, অর্থাৎ ডিরেক্ট ডাই এর 1% সলিউশন মানে হচ্ছে 100 মিলিতে 1 গ্রাম কঙ্গো রেড ডাই বা যে কোনো ডাই is taken and droplet solution put on the different places of the fabric। তারপর আমরা কি করব, সেই পিপেট অথবা যে কোনো কিছু দিয়ে সেই ডাই সলিউশনটা আমার যে ফেব্রিক রয়েছে সেই ফেব্রিকের উপরে ফোঁটায় ফোঁটায় 1 ফোঁটা করে ফেলব বিভিন্ন জায়গায়, এবং দেখব এই যে ড্রপটা আমি ফেললাম বেশি উপর থেকে না, যেন তো আবার পড়ে যাওয়ার কারণে সেটা ছড়িয়ে না যায়। তো দেখবো যে এই যে শোষণটা অ্যাবজর্পশনটা কিরকম হচ্ছে। তো দেখা যাবে যদি সেটা ভালো স্কার্ড হয় তাহলে চারিদিকে সমানভাবে শোষিত হবে, যদি খারাপ হয় তাহলে একটু এবড়ো থেবড়ো হবে, আরো খারাপ হলে এখানে একটু এখানে একটু হবে। সো আমরা শেপ দেখে বুঝতে পারবো যে এটা হলো গুড স্কার্ডিং, যখন পুরো রাউন্ড শেপ হবে দ্যাট ইজ গুড স্কার্ডিং। পরে যদি আমরা একটু দেখি এলোমেলো, সেটাকে আমরা বলছি যে ইউনিফর্ম স্কার্ডিং, অর্থাৎ হয়েছে কিন্তু একটু কম। এবং আর যদি এলোমেলো হয়ে থাকে, এবড়ো থেবড়ো হয়ে থাকে, সেটা হচ্ছে কি খারাপ স্কার্ডিং বা স্কার্ডিং হয়নি। এটা দেখেও কিন্তু আমরা আমাদের স্কার্ডিং ইফেক্টটা বলতে পারি যে আমার ফেব্রিকটা গুড স্কার্ট, ইউনিফর্ম স্কার্ট বা ভালো স্কার্ট হয়েছে কি হয়নি। ওকে, নাও কলাম টেস্ট ও উইকিং টেস্ট। এই কলাম টেস্ট বা উইকিং টেস্টের সাথে আমাদের অনেক আগে থেকেই পরিচিতি আছে, বিশেষ করে যারা ফ্যাক্টরিতে কাজ করে থাকি। তো আমাদের জীবনে হয়তো এরকম ঘটনা কখনো ঘটেছে যে এরকমটা হয় সাধারণত আমরা যখন কোনো গ্রামে যারা থাকি নদী বা নালা পার হতে যাই, অথবা তো ঠিক সেই সময়ে আমাদের প্যান্ট, জিন্স প্যান্ট সাধারণত আমরা অনেকেই পরে থাকি, তো এটা আর উপরের দিকে ওঠে না, যার কারণে কি হয় আমরা একটু ভাঁজ করে রাখি উপরের দিকে। তো ভাঁজ করে রাখার পর যখন নদী বা নালা পার হই তখন একটু পানির কন্টাক্ট পেলেই আমরা দেখি যে অল্প একটু হয়তো লেগেছে কিন্তু এই পর্যন্ত ভিজে গেছে, এরকম ঘটনা কিন্তু হয়। তো এটাকে আমরা উইকিং টেস্ট নাম দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে যখন একটা ফেব্রিক গুড স্কার্ট হবে তখন সেটার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বেড়ে যাবে, অর্থাৎ একটু লাগলে উপরের দিকে শোষণ করে নিবে, এই ক্ষমতাটা বৃদ্ধি পায়। তো সেটার জন্য আমরা কি করি যে 18x5 সেন্টিমিটার স্যাম্পল is cut from a স্কার্ট স্যাম্পল। আমরা একটা 18x5 সেন্টিমিটার স্যাম্পল কেটে নিব আমাদের যে ফেব্রিকটা থেকে স্কার্ট ব্লিচ করব সেটা থেকে। ধরে নিলাম এটা আমাদের সেই 18x5 সেন্টিমিটার স্যাম্পল, এটা 18 স্যাম্পল। ওকে, a beaker is 1% direct dye red color is taken। একটা বিকারে আমরা কি নিব 1% red color direct dye। After the marker is down at the 1 centimeter and from the sample of the bottom, এখান থেকে 1 সেন্টিমিটার আমরা কি 18 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার আমরা কি করব করে নিব, অর্থাৎ কি বলবো যাকে হচ্ছে কেটে নিব, অর্থাৎ কেটে নিব না মানে মার্ক করব, যেটা কিনা আমরা কি করব আমাদের যে সলিউশনটা আছে এটাতে চুবাবো। তারপর এটাকে আমরা একটা স্ট্যান্ডের সাহায্যে উপরে ঝুলিয়ে দেব লম্বা করে যেন সোজা থাকে। তারপর আমরা লক্ষ্য করব যে আমার যে পানিটা উঠতেছে শোষণ করে এটা কত দূর উঠতেছে। ডাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যখন আমরা ডাই দিব তখন সেটা সহজেই বোঝা যাবে যে আমার কালারটা কত দূর উপরে উঠলো। ওকে, সো নাও the sample is hang from a wood stick and supported by immersing 1 centimeter portion of the fabric is dye liquor।
and then measure the point at which the colored solution is observed straight above the A by a sample in 5 minutes in time. 5 মিনিটে কতক্ষণ সময়? 5 মিনিটে ঘড়ি ধরে এই ডাইটা এখান থেকে কত দূর উপরে উঠছে, সেটা থেকে আমরা তাহলে যত ভালো স্কোরড হবে তত বেশি উপরে উঠবে। সো কমন রেজাল্ট 30 থেকে 50 মিমি। এভারেজ রেঞ্জ, আমাদের রেঞ্জটা কত? 30 থেকে 50। আমাদের এই উচ্চতা যদি 30 থেকে 50 এর ভিতরে হয় তাহলে আমরা বলবো যে ওকে স্কোরড হয়েছে। যদি 30 হয় তাহলে কম, যদি 50 হয় তাহলে বেশি। যদি আরো বেশি হয় তাহলে আমরা কি বুঝবো? ওভার স্কোরড হয়েছে। যদি কম হয় তাহলে বুঝবো কি? স্কোরিং হয়নি। ওকে, এই ছিল আমাদের কলাম টেস্ট অথবা উইকিং টেস্ট। এটা সাধারণত উইকিং ফিনিশ নামে ফ্যাক্টরিতে পরিচিত। বিশেষ করে খেলোয়াড়দের যে সমস্ত বা পলিস্টারের যে সমস্ত ফেব্রিক বা অ্যাপারেল তৈরি করা হয় সেই সমস্ত ফেব্রিক বা অ্যাপারেলের ক্ষেত্রে আমরা এই ধরনের উইকিং টেস্টটা দিয়ে থাকি। ওকে, নাও দ্য কনক্লুশন। সো রেজাল্ট ডিসকাশন তো বুঝতেই পারছি যে কতটুকু হচ্ছে, সেই অনুসারে আমরা বলবো যে এভারেজ গুড, এক্সট্রা গুড, এক্সিলেন্ট। কনক্লুশনে আমরা কি বলবো যে এছাড়াও এগুলো হচ্ছে আমাদের সহজ মেথড আমাদের স্কোরিং এস্টিমেশনের জন্য। কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ কিছু টেস্ট রয়েছে যেটা আমরা ওয়ার্ড প্রসেসিং 2 বা পরবর্তীতে দেখব। ওকে, তো এই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট অ্যাবাউট স্কোরিং ইফেক্ট এস্টিমেশন। সেই স্কোরিং ইফেক্ট এস্টিমেশন এক্সপেরিমেন্টটা ছিল যেহেতু আমাদের স্কোরিং এর ফলে তেল চর্বি চলে যায়, যার কারণে সেটার ওজন কমে যায়, অর্থাৎ ইম্পুরিটিস গুলো দূরে চলে গেলে ওজন কমে যাবে এবং একই সাথে সেটার ওজনটা কমে গেলে কি হবে যে ওজন লস হবে এবং একই সাথে হাইড্রোফিলিসিটি বেড়ে যাবে, অর্থাৎ পানি শোষণ ক্ষমতা বেড়ে যাবে। এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমরা দুটো টেস্ট দেখেছি আজকে। একটার নাম হচ্ছে ওয়েট লস টেস্ট। প্রথমটা ফেব্রিকটাকে আমরা 105 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে যে ফেব্রিকটাকে সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে স্কাউরিং করার পর সেটার আবার 105 ডিগ্রিতে ট্রিটমেন্ট করার পর ওজন নিয়ে দুই ওজনের পার্থক্য থেকে ওয়েটলেস পার্সেন্টেজ বের করব। 4 থেকে 8% ভিতরে হলে স্ট্যান্ডার্ড, এর উপরে নিচে গেলে খারাপ অথবা বেশি। এরপরে আমরা অ্যাবজর্বেন্সি টেস্টের কথা বলেছি। অ্যাবজর্বেন্সি টেস্টের ভিতরে অনেকগুলো টেস্ট ছিল, সেখানে ইমারশন টেস্ট, ড্রপ টেস্ট, তারপরে আরো কিছু রয়েছে, স্পট টেস্ট এবং কলাম টেস্ট, এবং সর্বশেষ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে উইকিং টেস্ট। দিস আর দ্য কমন phenomena and common procedure for our estimation of scarring effect. So have any problem, please unmute your microphone and raise your voice and talk with me. কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো একটু। সবাই মাইক্রোফোন গুলো অন করি, করে কথা বলি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন কোথাও কোনো সমস্যা থাকলে জানাও। না স্যার, আপাতত সমস্যা নাই, যেভাবে বুঝাই দিলেন। ওকে, আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এনিওয়ান, এনি কনফিউশন, নো ম্যাটার, দিস ইজ ক্লাস। সো আমরা সবাই কেউ জানতে পারি অনেক কিছু, কেউ না পারি, কোনো ব্যাপার না। কারো যদি কোনো কোনো জিজ্ঞাসা থাকে সেটা যেরকমই জিজ্ঞাসা হোক না কেন আমরা করতে পারি এই রিলেটেড এখানে। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি, স্যার, ওই এলএমএস এ যে একটা ইমেইল নাম্বার আছে, এটা হলো আমাদের রোল দিয়া তারপর কিছু লেখা দিয়ে একটা ইমেইল। এটা কি আমাদের ওই যে ভার্সিটি থেকে করে দেওয়া হয়েছে? হুম অন্য ভার্সিটিতে যেমন ইমেইল নাম্বার আছে, হুম ভার্সিটি ইমেইল বলে যেগুলো, জি, ওটা তাহলে আমরা কি ওটা অ্যাক্সেস করতে পারবো না? হুম পাসওয়ার্ড বা কিছু? পারবে। পাসওয়ার্ডটা কি আইটি পাসওয়ার্ড? থেকে একটু জেনে নিতে হবে, হয়তো সবার জন্য কমন পাসওয়ার্ড কিছু দেওয়া আছে যেটা এই মুহূর্তে আমার জানা নাই। হুম, আচ্ছা, আমাদের স্কারিং ইফেক্ট সম্পর্কিত কোনো কোশ্চেন আছে এই সম্পর্কিত? আচ্ছা, আমি একটা অ্যাটেন্ডেন্স লিংক শেয়ার করেছি আপনাদের সাথে, সবাই আশা করি সেটা ফিল আপ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।